আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকী সহ ১৭ জনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ, মূল সমন্বয়কারী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম উঠে এলো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও ঝুঁকিপূর্ণ, তবে কিছুটা উন্নতির দিকে দেশি বিদেশি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণ চলছে। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জন নিহতের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য গ্রহণ শুরু। দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে, তবে পর্যটকদের জন্য মানতে হবে ১২টি বিশেষ নির্দেশনা। সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চললেও মুন্সিগঞ্জের স্কুলগুলোতে পাঠদান ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি অব্যাহত রয়েছে। শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও মানিকগঞ্জের বাজারে দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষ, বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকী সহ ১৭ জনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা। রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকী সহ মোট ১৭ জনের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় আজ ঘোষণা হবে। ঢাকার বিশেষ জজ ৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করবেন। মামলার অভিযোগে বলা হয়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দের অভিযোগ আনা হয়েছে। ২০২৩ সালের ১৩ জানুয়ারি দুদকের উপডিরেক্টর সালাহুদ্দিন এই মামলাটি করেন। তদন্ত শেষে একই বছর ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন। এর আগে গত ২৭ নভেম্বর ৩টি মামলায় শেখ হাসিনার ২১ বছর, এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছর ও সাইমা ওয়াজেদ পুতুলের ৫ বছর কারাদণ্ড দেন অপর একটি আদালত। আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু বিগত রায়গুলোতে সর্বোচ্চ সাজা ঘোষণা হয়েছিল, এই মামলাতেও সর্বোচ্চ সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুদকের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও সর্বোচ্চ শাস্তিটি দাবি করেছেন। এই ১৭ জন আসামির মধ্যে শেখ হাসিনার পরিবারের ৩ জন এবং বাকি ১৪ জন রাজুক ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা। আসামিদের মধ্যে একজন মাত্র হাজির রয়েছেন, বাকি সবাই পলাতক। টিউলিপ সিদ্দিকী, যিনি ইউকের পার্লামেন্টের সংসদ সদস্য, তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি তার ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও শেখ রেহানা এই ৩ জনের নামে মোট ৩০ কাঠা ৩টি প্লট বরাদ্দ করেছিলেন। অভিযোগ রয়েছে এই বরাদ্দে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে এবং প্রশাসনকে নানা ধরনের চাপ প্রয়োগ করে এমনটি করা হয়েছে। ধারণা করা হচ্ছে আজ বেলা ১১টার দিকে এই রায় পড়া শুরু হতে পারে। আদালত একটি সংক্ষিপ্ত রায় প্রদান করবেন এবং এর মধ্য দিয়েই পুরো বিষয়টি তুলে আনার চেষ্টা করবেন। বিডিআর হত্যাকামী তদন্তের প্রতিবেদনে আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ। বিডিআর হত্যাকাণ্ডে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। রবিবার কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন। প্রতিবেদনটি গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, ইতিহাসের ভয়াবহতম এই ঘটনা নিয়ে জাতির মনে অনেক প্রশ্ন ছিল। এই কাজের মধ্য দিয়ে সেই সব প্রশ্নের অবসান ঘটবে। এ সময় কমিশন প্রধান জানান, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। কমিশনের ফাইন্ডিংসের সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে প্রধান সমন্বয়কারী ভূমিকা পালন করেন শেখ ফজলে নূর তাপস। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও ঝুঁকিপূর্ণ, তবে কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশি বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতার হ্রাস, শ্বাসকষ্ট সহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে তিনি ১ সপ্তাহ ধরে জাতীয় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার সন্ধ্যার পর থেকে তার শারীরিক খোঁজখবর নিতে একে একে আসতে থাকেন বিএনপি নেতাসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা। এসেছিলেন রাষ্ট্রপতির প্রতিনিধি দল, উপদেষ্টা মাহফুজা আলম ও ক্রিকেটার তামিম ইকবালও। বিএনপির ভাইস চেয়ারম্যান
আব্দুল আউয়াল মিন্টু জানান, দেশি বিদেশি ডাক্তারের সমন্বয়ে চিকিৎসা চলছে। এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রথম দিনে ভর্তি হওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে। গণ অধিকার পরিষদের সংভাজন সাধারণ রাশেদ খান হাসপাতালে এসে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। বিশেষ করে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি আপসহীন লড়াই করেছেন, যে কারণে তাকে দীর্ঘ সময় কারারুদ্ধ করে রাখা হয়েছিল। উপদেষ্টা মাহফুজ আলম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন আগামী জাতীয় নির্বাচন থেকে পরবর্তী গণতন্ত্রের রূপান্তর বেগম খালেদা জিয়া দেখে যেতে পারেন। ক্রিকেটার তামিম ইকবালও দেশবাসীর কাছে দোয়া চাইলেন। তিনি অনুরোধ করেন এই বিষয়টিকে যেন রাজনৈতিকভাবে না দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়। এদিকে রাষ্ট্রপতির একান্ত সচিব সহ একটি প্রতিনিধি দল এসে খালেদা জিয়ার খোঁজ খবর নেন। সচিব জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাষ্ট্রপতি উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে বিএনপি তাদের বিজয় দিবসে কর্মসূচি স্থগিত করেছে। সহকর্মী সাদ আহমেদ হাসপাতাল প্রাঙ্গণ থেকে জানিয়েছেন, 23 নভেম্বর রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থা ধীরে ধীরে সংকটাপন্ন অবস্থার দিকে যেতে থাকে। তবে গতরাতে বিএনপি কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন যে খালেদা জিয়া আগের থেকে কিছুটা উন্নতির দিকে এবং তিনি এখন সজ্ঞানে রয়েছেন। তার চিকিৎসার জন্য দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তাদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে। বিদেশে নেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর জানিয়েছেন যে এই মুহূর্তে তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই। তবে বিদেশে নেওয়ার সব রকম প্রস্তুতি, যেমন এয়ার অ্যাম্বুলেন্স, ভিসা সংক্রান্ত আনুষঙ্গিক কাজ সেরে রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জন নিহতের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে গত 23 অক্টোবর ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পরে অভিযোগ গঠন পুনর্বিবেচনার আবেদন করেন ইনু। সোমবার এই নিয়ে শুনানিতে আসামির আইনজীবীর দাবি ছিল ইনুর বিরুদ্ধে হত্যায় সংশ্লিষ্টতার প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন। এর বিরোধিতা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে উদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও আনা উচিত। পরে রিভিউ আবেদন খারিজ করে বিচার কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সোমবার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটি ঘাট থেকে সকাল 7টায় জাহাজ সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে গেছে। পর্যটকদের রাতেও দ্বীপে থাকার অনুমতি দেওয়া হয়েছে, তবে দৈনিক 2000-এর বেশি পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না। এছাড়াও সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় পর্যটকদের 12টি বিশেষ নির্দেশনা মেনে চলতে হবে। মঙ্গলবার দুপুরে এই জাহাজগুলো সেন্ট মার্টিন থেকে পর্যটকদের নিয়ে কক্সবাজারে ফিরে আসবে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকরা এই রুটে ভ্রমণ করতে পারবেন। পর্যটকরা আশা করছেন যেন সবাই এই নির্দেশনাগুলো মেনে চলে এবং দ্বীপের পরিবেশ সুন্দর রাখা সম্ভব হয়। মুন্সিগঞ্জে শিক্ষকদের কর্মবিরতি উপেক্ষা করে পাঠদান অব্যাহত। সারা দেশের মতো মুন্সিগঞ্জেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল 4 দফা দাবিতে। তবে মুন্সিগঞ্জের স্কুলগুলোতে এই কর্মবিরতির চিত্র ভিন্ন। এখানকার সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন না করে নিয়মিত পাঠদান অব্যাহত রেখেছেন। কয়েকটি স্কুল ঘুরে দেখা গেছে এখানে ক্লাস চলছে। শিক্ষকরা জানিয়েছেন তারা সারা দেশের দাবির সাথে একমত হলেও শিক্ষার্থীদের কথা বিবেচনায় কর্মবিরতি থেকে বিরত রয়েছেন। আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা শুরু হবে। এই কারণেই মুন্সিগঞ্জের প্রতিটি স্কুলে পাঠদান চলছে এবং আগামীকাল সকাল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষা চলবে। সহকারী শিক্ষকদের বাস্তবায়ন কমিটির ব্যানারে 11 গ্রেড, উচ্চতর 10 এবং 16 গ্রেডের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শতভাগ উন্নতিকরণের দাবিতে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। তবে মুন্সিগঞ্জের শিক্ষকরা মনে করেন শিক্ষার্থীদের পরীক্ষা এবং শিক্ষা জীবনের ধারাবাহিকতা বজায় রাখা এই মুহূর্তে অধিক গুরুত্বপূর্ণ। শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও মানিকগঞ্জের বাজারে দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষ। বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন। বাজারে শীতকালীন মৌসুমি সবজির সরবরাহ বাড়ার সাথে সাথে মানিকগঞ্জের বাজারে কিছু কিছু সবজির দাম কমতে শুরু করেছে। এতে সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। তবে তাদের অভিযোগ, সবজির প্রচুর পরিমাণে সরবরাহ থাকলেও দাম এখনও অনেকটা চড়া। অন্যদিকে প্রান্তিক কৃষকরা জানিয়েছেন যে পাইকাররা তাদের কাছ থেকে কম দামে পণ্য কিনে নেয়। সেই পণ্য যখন খুচরা বাজারে আসে তখন দাম অনেকটা বেড়ে যায়। এতে কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়ছেন। ব্রয়লার মুরগির দাম 160 টাকা কেজি দরে রয়েছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে। সাধারণ ক্রেতা এবং কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের নেতারা মনে করেন বাজার মনিটরিং আরও জোরদার করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। যারা মধ্যস্থভোগী বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত তাদেরকে নির্মূল করা সম্ভব হবে। এজন্য তারা বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।